হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিও টপিক তো আপনারা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন আমার কাছে কি কি ধরনের রাসায়নিক সার রয়েছে বা আমি আমার ছাদ বাগানে কি কি ধরনের রাসায়নিক সার ব্যবহার করি, এইটি নিয়েই ছোট্ট একটি ভিডিও আজকে তৈরি করছি। যারা আমার ভিডিও দেখেন তারা কোশ্চেন করেন বা আমার আশেপাশে যারা রয়েছেন তারা অনেকে আমাকে কোশ্চেন করেন, ছাদ বাগান করার জন্য শুধু জৈব সারই কি যথেষ্ট, বা আমি কি শুধু জৈব সারই আমার ছাদ বাগানে ব্যবহার করি কিনা। আমি বিভিন্ন সময় আমার ভিডিওগুলোতে আমি আপনাদের যখন সারের বিষয়ে বলি, যে কোনো গাছের সারের বিষয়ে বলি, আমি কিন্তু আপনাদের রাসায়নিক সার এবং জৈব সার দুটির কথাই বলি। যদিও আমি সব সময় আপনাদেরকে গুরুত্ব দিয়ে বলি আপনারা চেষ্টা করবেন জৈব সার গাছে ব্যবহার করার জন্য। বিশেষ করে যারা ছাদ বাগান করেন, যাদের অল্প কিছু গাছ, তারা অবশ্যই চেষ্টা করবেন একটু কষ্ট হলেও জৈব সার ম্যানেজ করে বা জৈব সার তৈরি করে জৈব সারই আপনার ছাদ বাগানে ব্যবহার করার জন্য। কিন্তু তার মানে এই না যে আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারবেন না। সো একটি ছাদ বাগান করার জন্য জৈব সারের পাশাপাশি কি কি ধরনের রাসায়নিক সার ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। যদিও আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন পাত্র এবং প্যাকেট রয়েছে, এগুলোর প্রতিটার মধ্যেই রাসায়নিক সার রয়েছে। এটির মধ্যে যদিও একটি জৈব সার রয়েছে, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। এর বাইরেও আরও বিভিন্ন রাসায়নিক সার রয়েছে যেগুলো আপনি যদি ছাদ বাগান করতে চান বা শুধুমাত্র রাসায়নিক সারই ব্যবহার করতে চান তাদের প্রয়োজন পড়বে। সো চলুন একে একে বলে ফেলা যাক কি কি রাসায়নিক সার আমার এখানে রয়েছে, সারগুলো দেখতে কেমন, প্রাইস কীরকম হয়, কোথায় আপনারা পাবেন এবং কোন রাসায়নিক সারটি মূলত কোন কাজের জন্য ব্যবহার করা হয়। তবে প্রতিবারের মতো এবারও আমি আপনাদের সতর্ক করছি, রাসায়নিক সার ব্যবহার করার ক্ষেত্রে আপনারা খুবই সাবধান থাকবেন। যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা না থাকলে রাসায়নিক সার ব্যবহার করা থেকে বিরত থাকাটাই ভালো। আর বিশেষ করে যাদের অনেক বেশি গাছ রয়েছে ছাদ বাগানে, তাদের জন্য আসলে রাসায়নিক সারটা ব্যবহার করাটা একটু একরকম মোটামুটি ফরজই হয়ে যায়। কারণ এত বেশি গাছের জন্য আপনি যদি জৈব সার শুধু ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে জৈব সারের ম্যানেজ করে এত বেশি পরিমাণে জৈব সারের যোগান দেওয়াটা একটু কঠিন। কারণ জৈব সারের মধ্যে আমি বিভিন্ন সময় বলি যে তুলনামূলক খাবারের পরিমাণটা একটু কম থাকে এবং জৈব সারটা একটু স্লো রিলিজ হয়। সো অনেক সময় এমনও সিচুয়েশন হয় যে হ্যাঁ, আপনার কাছে হয়তো বা যথেষ্ট পরিমাণ জৈব সার রয়েছে, কিন্তু সিচুয়েশনের উপর বেস করে আপনাকে রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের আসলে রাসায়নিক সার ব্যবহার করা ছাড়া তেমন কোনো উপায় থাকে না। আর আপনার অনেক যদি বেশি পরিমাণে গাছ থাকে, সো কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে রাসায়নিক সার ব্যবহার করতেই হয়। সো আমি জাস্ট এমনি ঘুরিয়ে দেখাচ্ছি যে আমার আসলে প্রচুর পরিমাণে গাছ রয়েছে আমার ছাদ বাগানে, বিভিন্ন প্রজাতির ফলের গাছ, সবজির গাছ রয়েছে এবং সবসময় আসলে জৈব সারের যোগান দিয়ে আমার এই গাছগুলোকে মেনটেন করা আমার জন্য সম্ভব হয় না, তাই আমাকে রাসায়নিক সার ব্যবহার করতে হয়। সো চলুন একে একে দেখে ফেলা যাক কী কী রাসায়নিক সার রয়েছে এবং তাদের ব্যবহার বিধি। সবার প্রথমে আমি শুরু করতে চাই এইটি দিয়ে। এটি যদিও আসলে কোনো রাসায়নিক সার না, বা এটি অনেকটা রাসায়নিক সারের মতোই ইউজ করার প্রয়োজন পড়ে। এটি হলো হিউমিক অ্যাসিড এবং যেটাকে আসলে সিউইড এক্সট্রাক্ট বলে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো সিউইড এক্সট্রাক্ট ও হিউমিক অ্যাসিডের সমৃদ্ধ জৈব উজ্জীবক। সো এটি আসলে অনুখাদ্য হিসেবে কাজ করে গাছের জন্য। যদিও এটি রাসায়নিক না, এটি সম্পূর্ণই অর্গানিক। আমাদের যে সমুদ্র রয়েছে, আমাদের সমুদ্রের নিচের যে ছোট ছোট ক্ষুদ্র বা বড় সাইজের উদ্ভিদগুলো রয়েছে, সেখান থেকে এটি তৈরি করা হয়। এতে রয়েছে 72% হিউমিক অ্যাসিড। আর এই মুহূর্তে আমার কাছে আছে হিউমিক ক্রিস্টাল, এই ব্র্যান্ডটি। যদিও এটা কোনো স্পন্সর করা না, আমি জাস্ট এই মুহূর্তে আমার কাছে আছে তাই আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনাদের গাছে যদি অনুখাদ্যের অভাব দেখা দেয় বা আপনাদের গাছে যদি অনুখাদ্যের যোগান দেওয়ার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনারা এই সিউইড এক্সট্রাক্ট এবং হিউমিক অ্যাসিডের মিশ্রণটি ব্যবহার করতে পারেন। এটি যেহেতু প্যাকেট অবস্থায় আছে, সো এটি মূলত দেখতে কেমন সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যদিও অতীতে আমি বেশ কয়েকবার দেখিয়েছি আসলে এই বস্তুটা দেখতে কেমন, এবং অনেক সময় অনেক ভিডিওতে আপনারা কোশ্চেন করেন যে কালো রঙের যে দানাদার সারটা আমি ব্যবহার করি, এটা আসলে কী সার। এটি হলো সেই সিউইড এক্সট্রাক্ট বা হিউমিক অ্যাসিডের মিশ্রণ। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আসলে দানাদার এবং কালো। কিন্তু আপনাদের গাছে যদি খুব দ্রুত অনুখাদ্যের যোগান দেওয়ার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু এই হিউমিক অ্যাসিড আর সিউইড এক্সট্রাক্টটা খুব একটা কাজে দেবে না, এটি খুব স্লোলি কাজ করে। সো লং টার্ম সলিউশনের জন্য আপনারা এই ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারেন। এবার চলে আসি সম্পূর্ণ রাসায়নিক যে সারগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। এখানে রয়েছে পটাশিয়াম বা পটাশ যে সারটা,
বাট এটি হলো এসওপি। আমি বিভিন্ন সময় আমার ভিডিওতে বলে থাকি যে পটাশিয়ামের সোর্স অর্গানিক সোর্স থেকে পাওয়াটা একটু কঠিন বা অল্প পরিমাণে থাকে। আমাদের যে অর্গানিক সোর্সগুলো রয়েছে বা যেগুলো দিয়ে সাধারণত অর্গানিক সার বানানো হয়, এমনকি ভার্মি কম্পোস্টেও পটাশিয়ামের পরিমাণটা একটু কম থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে পটাশের রাসায়নিক সারটা ব্যবহার করতে হয়। তো পটাশের রাসায়নিক সোর্স হিসেবে আসলে দুইটি উপাদান রয়েছে, একটি হলো এসওপি, আরেকটা হলো এমওপি। এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হলো এসওপি বা যাকে বলা হয় সালফেট অফ পটাশ। আর এখানে যেটি রয়েছে, অনেক সময় আপনারা হয়তো বা বাজারে বা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন লাল মরিচের গুঁড়ার মতন, বা যেটা আমরা বা পেয়ারার মিশ্রণ তৈরি করার জন্য দোকানদাররা যে এক ধরনের মরিচ আর লবণের মিশ্রণ তৈরি করে, অনেকটা দেখতে ওই রকম, এটাকে বলা হয় হলো এমওপি। এটাও একটা পটাশ। সো এমওপি আর এসওপির মধ্যে পার্থক্য হলো এমওপি আপনার মাটির জন্য একটু ক্ষতিকারক, যেহেতু আমরা ছাদ বাগানে বারবার মাটি চেঞ্জ করি না। সো সেই ক্ষেত্রে এমওপিটা ইউজ না করাই ভালো। এমওপিটা একটু সস্তা হয়ে থাকে, 30 থেকে 40 টাকা পর্যন্ত কেজি নর্মালি পাইকারি দরে পাওয়া যায়। বাট আমি দারাজ সহ বিভিন্ন অনলাইন সোর্সে দেখেছি 100 গ্রাম এই এমওপি বা লাল পটাশটা 40-50 টাকা করেও বিক্রি করে। সেই ক্ষেত্রে কেজি আসলে 300-400 টাকা চলে আসে। বাট এটার দাম আসলে এত না। যেখানে সার বিক্রি করে এরকম সোর্সগুলোতে গেলে আপনারা দেখবেন 1 কেজির দাম 30 থেকে 40 টাকা, কখনো কখনো 25 টাকাতেও এটি পাওয়া যায়। বাট ভালো কোয়ালিটি নেওয়াটাই ভালো। আর এই এসওপিটা একদম নর্মালি হোয়াইট কালার হয়, পাউডারের মতন বা চিনির দানার মতন হয়। আমি এই মুহূর্তে খোলা নেই তাই দেখাতে পারছি না। এটির প্রাইস মোটামুটি কেজি ভেদে আপনার 200 থেকে 400 টাকা পর্যন্ত হতে পারে। তো এইটি ব্যবহার করলে আপনার মাটির পিএইচ বা এসওপি ব্যবহার করলে আপনার মাটির পিএইচটা ভালো থাকে, পিএইচের উপরে এর কোনো প্রভাব থাকে না, এবং গাছ এসওপির যেই পটাশটা এটা খুব দ্রুত গ্রহণ করতে পারে এবং খুব দ্রুত কাজ করে। প্লাস এসওপিটা আপনি যদি একটু তুলনামূলক বেশিও দিয়ে ফেলেন ভুলে, যেহেতু আমি বারবার বলছিলাম রাসায়নিক সার ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সারের বিষয়ে অভিজ্ঞ হতে হবে, আপনার গাছের বিষয়ে অভিজ্ঞ হতে হবে যে কী পরিমাণ সার বা কোন গাছে দেয়া যাবে না। সো এসওপিটা আপনি যদি একটু ভুলে বেশিও দিয়ে ফেলেন বা ডোজটা যদি একটু কম বেশিও হয়ে যায়, খুব একটা এফেক্ট করে না। কিন্তু এমওপি যেটা, এটা কিন্তু গাছে বেশ ভালো রকমের বাজে প্রভাব রয়েছে। আপনি যদি একটু ভুলে বেশি ব্যবহার করে ফেলেন সেই ক্ষেত্রে আপনার গাছ কিন্তু মারা যেতে পারে, গাছের শেকড় পুড়ে যেতে পারে এবং আস্তে আস্তে গাছটা মারা যাবে। সো নর্মালি এটি খুব অল্প পরিমাণ, যদি আপনাদের দিতেই হয় খুব অল্প পরিমাণ করেই আপনারা গাছে ব্যবহার করবেন। প্রয়োজনে প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করুন, বাট ট্রাই করবেন খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে। তবে আরেকটা বিষয়, এই এমওপি আর এসওপি চাইলে আপনারা পানির সাথে মিশ্রণ করেও ব্যবহার করতে পারবেন। এসওপিটা গাছে স্প্রে আকারে ব্যবহার করা যায়, আর এমওপিটাকে সাধারণত আপনি স্প্রে আকারে ব্যবহার করতে পারবেন না, আপনাকে মাটিতেই ব্যবহার করতে হবে। এরপরে গাছের নাইট্রোজেনের অভাব পূরণের জন্য আমরা যেটি ব্যবহার করতে পারি রাসায়নিক সোর্স হিসেবে, আসলে দুইটি সার ব্যবহার করা যায় পাশাপাশি। একটি হলো ইউরিয়া, ইউরিয়াটি আসলে এখানে রয়েছে, একটি হলো ইউরিয়া, আরেকটি হলো এই ফার্টিলাইজারটি যেটা ডিএপি বা ড্যাপ নামেও পরিচিত। আপনারা অনেকেই হয়তো বিভিন্ন সময় এই ফার্টিলাইজারগুলো দেখেছেন। সাদা বুনবুনি বা হোমিওপ্যাথিক ওষুধের যেই চিনির মিশ্রণগুলো সেগুলোর মতন হয়ে থাকে ইউরিয়া সারটি, আর ড্যাপ সারটি দেখতেও দানাদার বাট একটু ব্রাউনিশ হয়, কালচে হয়, একটু লালচা ধরনেরও হয়ে থাকে। এক এক দেশ থেকে আসলে ড্যাপ সারটা আসে, সো কালারটা বিভিন্ন হতে পারে। তবে রাশিয়ান ড্যাপ সারটা আমার জানা মতে সবচাইতে ভালো। আমার কাছে যেটি আছে এটি রাশিয়ান না, এটি সম্ভবত মিশরি। রাশিয়ানটা একটু কালচে এবং একটু গ্রিনিশ টাইপের হয়। সো এই দুইটি সার থেকেই আমরা নাইট্রোজেনের যোগান পেতে পারি। তবে এই ড্যাপ সারটা হলো আসলে ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটার মধ্যে নাইট্রোজেনের যোগানের পাশাপাশি আপনি ফসফেট বা ফসফরাসের যোগানটাও পেয়ে যাচ্ছেন। সো ড্যাপ ইউজ করলে আপনি আসলে মূলত দুইটি সার পাচ্ছেন। আর যদি ইউরিয়া ব্যবহার করেন এটি শুধুই নাইট্রোজেন থাকে, এর মধ্যে আর কিছুই থাকে না। তবে এখানে বলে রাখা ভালো যে আপনি যদি নতুন হয়ে থাকেন রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে নাইট্রোজেনের যোগানের জন্য আপনি ড্যাপ সারটা ব্যবহার করুন। ইউরিয়াটা আমি ব্যবহার করতে বলবো না, কারণ ইউরিয়াটা একটু রিস্কি ধরনের সার, একটু 19 থেকে 20 হলেই আপনার গাছ মারা যাবে। এবং আমি যখন কোনো গাছে ব্যবহার করি, ইভেন বড় কোনো গাছও যদি হয়, আমি এরকম অল্প কিছু দানা গাছের চারিদিকে মাটির মধ্যে ছিটিয়ে দিই। ইউরিয়া সারটা আপনারা চাইলে পানির সাথে
সাথে মিশ্রণ করে গাছে ফলিয়ার স্প্রে আকারে স্প্রে করতে পারবেন, এতে করে কোনো প্রবলেম নেই। ড্যাপ সারটা সাধারণত গাছে স্প্রে করা যায় না, তুলনামূলক ইউরিয়ার চাইতে ড্যাপ সারটা একটু স্লো রিলিজ, কারণ ইউরিয়া সার আপনি মাটিতে দেওয়ার সাথে সাথে মাটি যদি ভেজা থাকে দেখবেন 5 মিনিটের মধ্যেই গলে গেছে এবং পানিতে পরিণত হয়ে গেছে, আপনি আর খুঁজে পাবেন না। আর ড্যাপ সারটা ইউজ করার 1 সপ্তাহ পরেও দেখবেন দানাগুলো কিছু কিছু রয়ে গেছে। তবে দুইটাই আসলে রাসায়নিক সার। আর একইভাবে ড্যাপ সার ব্যবহার করার ক্ষেত্রেও চেষ্টা করবেন, যদিও এটি এত দ্রুত আসলে মাটির সাথে মিশে না, তারপরেও আপনারা ট্রাই করবেন যে এটিকে যাতে একটু অল্প পরিমাণে ব্যবহার করা যায়। আমি আবারও বলছি, দরকার লাগলে প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করুন, বাট চেষ্টা করবেন খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে। কোন ধরনের পাত্রে কোন সারটা, এখানে আমি যতগুলো সারের কথা বলছি কতটুকু পরিমাণে ব্যবহার করবেন এটি নিয়ে ইন্ডিভিজুয়াল আমি পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসব। সো নাইট্রোজেন এবং ফসফরাসের যোগানের জন্য আমার চলে গেল। ফসফরাসের জন্য ইন্ডিভিজুয়ালি আরেকটা সার রয়েছে, শুধু ফসফেট সারও পাওয়া যায়, যেটা গ্রে কালার দেখতে এই ধরনের দানাদারি হয়। ওই সারটা যেহেতু আমার কাছে এখন নেই তাই আপনাদেরকে দেখাতে পারছি না। তবে ড্যাপ ব্যবহার করাটা সবচেয়ে বেশি সেফ এবং এক জায়গাতেই আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন। এরপর আমি যে সারটি নিয়ে কথা বলবো এটি হলো, এখানে আসলে 2টি সার আমি একসাথে মিশ্রণ করে রেখেছি এবং আমার কাছে আসলে একদম শেষ হয়ে গেছে, খুব বেশি নেই, তাই একসাথেই মিশ্রণ করে সেম পাত্রে রেখে দিয়েছিলাম। এখানে রয়েছে জিঙ্ক এবং বোরন। সো জিঙ্ক আর বোরনটা নর্মালি অনুখাদ্য, জিঙ্কটাও অনুখাদ্য। সো এগুলো আসলে খুবই অল্প পরিমাণে গাছে লাগে। যদি আপনি ফিল করেন আপনার গাছে জিঙ্ক আর বোরনের অভাব হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন, বাট খুবই অল্প পরিমাণে লাগে। যেমন এখানে আমি যতটুকু নিয়েছি ছোট্ট একটা ক্যাপের মধ্যে যতগুলো সার আছে এগুলো দিয়ে 4-5টা গাছে দিয়ে ফেলা যাবে এবং এটা খুব ঘন ঘন দেওয়ার প্রয়োজন নেই। আপনি 3 থেকে 4 মাস পর পরে অল্প পরিমাণে জিঙ্ক আর বোরন গাছে ব্যবহার করলেই হবে। জিঙ্ক আর বোরনের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কেস রয়েছে, কোন কোন ক্ষেত্রে বা কোন কোন সময়ে আপনারা এই জিঙ্ক আর বোরনটা ব্যবহার করবেন সেটি নিয়ে পরবর্তীতে অন্য কোনো ভিডিও তৈরি করা যাবে। সো জিঙ্ক আর বোরনের বিষয়টা চলে গেল। এরপর যে অনুখাদ্য নিয়ে কথা বলবো বা যে সার নিয়ে কথা বলবো সেটি হলো ম্যাগনেসিয়াম। সো ম্যাগনেসিয়াম আমরা 2টি সোর্স থেকে পেতে পারি। ইন্ডিভিজুয়াল ম্যাগনেসিয়াম এরকম চিলেটেড বা পাউডার আকারেও পাওয়া যায়, যেগুলো আপনারা চাইলে গাছে মাটির মধ্যেও ইউজ করতে পারেন বা ফলিয়ার স্প্রে আকারে গাছে স্প্রেও করতে পারেন। প্লাস ইপসাম সল্ট, এর মধ্যেও ম্যাগনেসিয়াম রয়েছে। ইপসাম সল্ট ব্যবহার করার সুবিধা হলো এখানে আপনারা 2টি সার একসাথে পেয়ে যাচ্ছেন, ম্যাগনেসিয়াম এবং সালফার। 2টি গাছের জন্য খুবই প্রয়োজনীয় অনুখাদ্য। মূলত সব খাদ্যগুলোই গাছের জন্য খুবই প্রয়োজনীয় এবং এই সব উপাদানগুলোই জৈব সারে অল্প বিস্তর পরিমাণে থাকে। বাট আপনাদের আবারও বলছি, যদি প্রয়োজন বোধ করেন আপনারা রাসায়নিক সোর্স থেকে পেতে পারেন। সো এটি হলো ইপসাম সল্ট, যেটি আসলে লবণের মতো একদম মিহি, মোল্লা সল্ট বা এসিআই সুপার সল্টের মতন মিহি দানা। আর এখানে যেটি রয়েছে এটি ম্যাগনেসিয়ামটা আসলে মূলত পাউডারের মতন আপনারা দেখতে পাচ্ছেন। সো এই 2টি ফার্টিলাইজার থেকে আমরা ম্যাগনেসিয়াম পেতে পারি। এরপর যে সারটি নিয়ে কথা বলবো এটি হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম গাছের জন্য খুবই ইম্পর্টেন্ট। গাছে ফল ধরা থেকে শুরু করে ফল যেই নষ্ট হয়ে যায়, ঝরে যায়, এই ধরনের আরও অনেক কাজ, ফলের ডিফর্মেশন, ফলের আকার বিকৃত হয়ে যাওয়া, অনেক কাজের জন্যই ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে। আর ক্যালসিয়ামের সোর্স হিসেবে রাসায়নিক উপায় এখানে রয়েছে জিপসাম। যদিও জিপসাম আসলে রাসায়নিক সরাসরি বলা যাবে না, এটি আসলে ন্যাচারাল সোর্স থেকেই পাওয়া যায়, খনিজ উপাদান মূলত এইটি, বাট এটির যে কম্পাউন্ডটা সেটি আসলে রাসায়নিক সোর্স। সো এই কারণেই এটিকে রাসায়নিক সারের কাতারে আমি রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই জিপসামের পরিবর্তে আপনারা চাইলে ঝিনুক বা শঙ্খচূর্ণ বা শামুকের যে গুঁড়া বা ডিমের খোসা সেগুলোও ইউজ করতে পারেন। ওইটাও ক্যালসিয়ামের যোগান দিবে আপনাদেরকে, বাট ওইটা খনিজ উপাদান না, ওইটা প্রাণীজ উপাদান। সো ওইটাকে আপনি মোর লাইক অর্গানিক বলতে পারেন। আর এখানে জিপসাম যেটা রয়েছে এটাকে আপনারা রাসায়নিক বলতে পারেন। এটিও খুব অল্প পরিমাণে গাছে প্রয়োগ করতে হয়, বাট কোনো কারণে যদি আপনারা একটু বেশি পরিমাণেও গাছে দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে খুব একটা প্রবলেম নেই। আর এই ক্যালসিয়ামের গাছের ক্ষেত্রে বিশদ ব্যবহার রয়েছে এবং অনেক উপকারিতা রয়েছে, যেগুলো নিয়ে আমি পরবর্তীতে আবারও ফুল একটি ভিডিও তৈরি করব। এরপর ফাইনালি যে সারটি নিয়ে কথা বলবো সেটি হলো সালফার বা গন্ধক যাকে বলে বাংলাতে। সো এখানে রয়েছে 80% সালফার। আমি আমার ভিডিওতে বিভিন্ন জায়গায় এই 80% সালফার নিয়ে কথা বলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটিও পাউডারের মতন, একটু কটু গন্ধযুক্ত, নাকের কাছে নিলে একটু ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় এই ফার্টিলাইজারটার। সো এটিও আমরা সালফারের যোগান হিসেবে ব্যবহার করতে পারি। এটিকে ছত্রাকনাশক, ফাঙ্গাসনাশক এবং পোকামাকড়ের দমনের কাজেও আসলে ব্যবহার করা হয় এবং মাটিতে সালফারের যোগানও এটি দিয়ে থাকে। বিশদ ব্যবহার রয়েছে সালফারের গাছের ক্ষেত্রে, এমনকি কমার্শিয়ালি যারা খেতে খামারে চাষবাস করেন তাদেরকেও এই সালফারটা ব্যবহার করতে হয়। সো সালফার নিয়ে যদি বলি, এক্স্যাক্টলি প্রাইসটা আমার মনে নেই, বাট অ্যারাউন্ড 100 থেকে 200 টাকার মধ্যে পার কেজি প্রতি এটি পাওয়া যায়। সো কুইকলি সবগুলোর দাম বলে ফেলি। জিপসামও খুব এক্সপেন্সিভ না, খুব
চিপ 80 থেকে 100 টাকার মধ্যে পার কেজি পাওয়া যায়। জিঙ্ক এবং বোরন যেটা, এটি একটু এক্সপেন্সিভ। এটি জিঙ্ক মোটামুটি 200 থেকে 300 টাকা পার কেজি প্যাকেট, আর বোরনটা 700 থেকে 800 টাকা পর্যন্ত কেজি হতে পারে। এবং ড্যাপের এবং ইউরিয়ার প্রাইস তো আগেই বললাম। এবং ড্যাপ আর ইউরিয়া বোথ যদি আপনি কোনো সারের দোকান থেকে কিনেন 40 থেকে 50 টাকার মধ্যে কেজি প্রতি পেয়ে যাবেন। পটাশিয়ামের প্রাইস তো আমি আগেই বলে দিয়েছি। আর এখানে যেই হিউমিক ক্রিস্টালটা ছিল আমার কাছে যেটি আছে, এটির প্রাইস সম্ভবত 180 টাকা। আরেকটি ব্র্যান্ড আছে আমি ইউজ করি, পদ্মা হিউমিক, ওটি 160 টাকা করে নেয়। এবং আরও 3-4টা আছে একটু এক্সপেন্সিভ, সো আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। আর ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট যেটি আমার কাছে, এটিও বিভিন্ন দামে পাওয়া যায়, বাট অন এভারেজে আপনি 150 থেকে 300 টাকার মধ্যে পার কেজিতে পেয়ে যাবেন। তবে এই প্রাইসগুলো বললাম, এগুলো কিন্তু আপনারা যদি কোনো সারের দোকানে যান তাহলেই পাবেন। অনলাইন সোর্স থেকে কিনলে এই প্রাইসে হয়তো নাও পেতে পারেন। প্রাইস 2 থেকে 3 গুণ এমনকি 10 গুণও বৃদ্ধি পেতে পারে। সো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এবং যাদের আসলে জিজ্ঞাসা ছিল আমি কী ধরনের রাসায়নিক সার ব্যবহার করি, তারাও সেই অ্যান্সারগুলো পেয়ে গেছেন। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন। এবং আপনাদের জন্য 100+ ভিডিও রয়েছে, কোনো না কোনো ভিডিও হয়তো আপনাদের উপকারে লেগে যাবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।